আজ সকাল থেকেই আমার মুডে চচ্চড়ি বেজে আছে। সকাল সকাল কম করে 25 থেকে 30টা গালাগালি আর চুলের মুঠি ধরে মার খেয়েছি আমার খেটখেটে মামির। আজ মোটেও তেমন কিছু করিনি, শুধু পাশের বাড়ির পেট ভরি টেকো দাদু সাদা গোফের অর্ধেকখানা কেটে দিয়েছি। আমার কি দোষ? বুড়ো সকাল সন্ধ্যে নাকে তেল দিয়ে ঘুমোয় কেন? যা দেখতে লাগছিল না বুড়োটাকে। এই রে, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি মোহনা চক্রবর্তী, দাদু শ্যামসুন্দর চক্রবর্তী। দাদু গ্রামের নামকরা পুরোহিত। গ্রামের যে কোনো কাজে দাদুর ডাক পড়ে। গ্রামে একটা দুর্গা মন্দির আছে, ওই মন্দিরে নিত্যদিন পুজো করা দাদুর প্রথম কাজ। মামা অলোক চক্রবর্তী, মামা অবশ্য চাষবাসের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। আর আমার মামি, তিনি হলেন শ্রীমতী ভয়ঙ্করী। এমন কোনো গালাগালি নেই যা জানেন না। মাঝে মাঝে মনে হয় উনি ওই বিষয় নিয়েই পড়েছেন। নামটা প্রতিমা হলেও স্বভাবটা সম্পূর্ণ ভিন্ন। আমার পিছনে লাগাই তার কাজ। আমার বয়স 18 বছর 9 মাস 18 দিন। পাড়ার সব ছেলে মেয়েরা আমাকে আদর করে বিচুটিদি বলে ডাকে। কি ভাবছেন তো এটাও কারোর নাম হয়? আমার কাজকর্ম দেখলেই আপনাদের এই সন্দেহ উবে যাবে। আমি মামার বাড়িতেই থাকি। আসলে আমার মা খুব ছোটবেলায় মারা যান, আর বাবা তিনি কোনোদিনই আমার খবর নেননি। তাই আমার পরিবার থাকতেও আমি অনাথ। দাদু আমায় এখানে নিয়ে আসেন, সেই থেকে এখানেই থাকি। কিন্তু মামি আমাকে মোটেও সহ্য করতে পারে না। আমার মামাতো বোন অমৃতা আমার চেয়ে 1 বছরের ছোট। ও রোজ যখন স্কুলে যায় আমারও খুব যেতে ইচ্ছে করে, কিন্তু সব ইচ্ছে কি পূরণ হয়? যাই হোক, আমি কিন্তু মামি সকাল সন্ধ্যাতে দেওয়া গালাগালগুলো ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে গাছাড়া ভাব নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয়। মনে হয় আজ যদি আমার মা থাকতো তো কেউ আমাকে এভাবে বলতে পারতো না। যাই হোক, অনেক বকে নিলাম। বিচুটিদি, ও বিচুটিদি। এই এখন আবার কোন মরকট ডাকাডাকি করছে? ও মা, এ যে ঋতু রানী, আমার দলের সবচেয়ে ছোট সদস্য। এই রে, আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমাদের একটা দল আছে। দলের নাম লেজকাটা হনুমান গোষ্ঠী। না না, নামটা আমার দেওয়া নয়। আমাদের বিখ্যাত সব কাজে অভিভূত হয়ে মানে ওই আর কি, গ্রামের লোকেরা দিয়েছে। কাজ বলতে লোকের বাড়ি থেকে পেয়ারা আম চুরি করা, খিটখিটে বুড়ির জলের কলে বালি পাথর ঢুকিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি আর কি। বল ফেল, কি বলবি? আরে বিচুটিদি, আজ পেয়ারা খাবে বলেছিলে যে? মনে আছে, তবে বড়গুলো কিন্তু আমার। আচ্ছা, আগে চলো তো। মামি দেখার আগেই সটকে পড়তে হবে। চুপি চুপি দরজা দিয়ে বেরোতেই যাচ্ছিলাম, তখনই মামির গলা। কোথায় আবার ধিঙ্গিপনা করতে যাওয়া হচ্ছে শুনি? বাইরে যাচ্ছি। আজ তুই কোথাও বের হবি না, মুখ পুরি। বিকেল বেলায় তোকে দেখতে আসবে, খবরদার যদি বাইরে পা রেখেছিস। এই আমার মামি, সকাল সন্ধ্যে শুধু আমাকে বাড়ি থেকে বিদায় করার পরিকল্পনা। এই তো সেদিনও কাকে একটা ধরে এনেছিল। সেই বাচ্চা আবার টেকোরাম সর্দার। সে বাচ্চাটাকে আমি বিচুটি পাতার রস ঢেলে দিয়েছিলাম। তারপর তার অবস্থা দেখার মতো ছিল। জব্বর শায়েস্তা করেছিলাম। বাছার এ মুখ হয়নি। কে জানে আবার কাকে ধরে আনবে। তবে ওই বিয়ে টিয়ে তো আমি কিছুই করব না। তুমি আমাকে যতই ভাগাবার চেষ্টা করো মামি, আমি এত সহজে তোমার ঘাট থেকে নামবো না। বিকেল হতে না হতেই তেনারা এসে উপস্থিত। অমৃতার মুখে শুনলাম ওরা নাকি কলকাতা থেকে এসেছে। যে ছেলে আমাকে দেখতে এসেছে তার নামটা কি যেন বলল। হ্যাঁ, মনে পড়েছে, সৌমাল্য চ্যাটার্জি। তিনি নাকি আবার ডাক্তার। চত্ব সব, দাদুর কোন বন্ধুর নাতি নাকি। দূর, একের আমি রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোসর। এবার তো আমি সত্যি আমাকে ওই শহুরে বাবুর সাথে বিদায় করে দেবে। না না, কিছুতেই না। বিয়ে আমি মরে গেলেও করব না।
ভাব মোহনা, কিছু তো একটা করতেই হবে। আজ আবার আমাকে কুচি দেওয়া শাড়ি পরতে হয়েছে। আমার খিটখিটে মামিই পরিয়ে দিয়েছে। এই শাড়ি সামলাতেই আমার অবস্থা খারাপ। যত সব কোথাকার কে তার জন্য আমাকে সাজতে হবে, নিকুচি করেছে। এই বাছার ব্যবস্থাও আমি করছি। নিচে নামতেই দেখি খাবার টেবিলে কত রকম খাবার। আহা, নিমকি, কচুরি, সিঙ্গারা, মিষ্টি, আরো কত কি। আমার তো জিভ থেকে জল গড়াচ্ছে। অমৃতা পাশ থেকে ধাক্কা দিচ্ছে। আজ পর্যন্ত কোনো পাত্রে বোধহয় আগত পাত্রকে ফেলে খাবারের দিকে তাকিয়ে থাকেনি। যাই হোক, সবার চোখ রাঙানি আর ঠেলাঠেলি খেয়ে চোখ তুলে তাকাতেই দেখি বাছাধন আমার দিকেই ভ্যাপলার মতো তাকিয়ে আছে। চাপ বাবা, আগে মেয়ে দেখেনি নাকি? ভ্যাবলারাম কোথাকার। কিন্তু আমার নজর তখন খাবারের দিকে। কি করে সিঙ্গারা আর কচুরিগুলো হাত সাফাই করব ভাবছি। মামি আমার হাত ধরে চেয়ারে বসালো। দেখি ওই ভ্যাবলারামটা তখনও আমার দিকেই তাকিয়ে আছে। এবার দিলাম জিব্বার করে বেশ ভালো মতো মুখ ভেঙছি। উফ, মামি বা অন্য কেউ দেখতে পাইনি ভাগ্যিস, নয়তো আজ মামি আমার পিঠে লাঠি ভাঙতো। কিন্তু আমার আচরণ দেখে ওই ভ্যাবলারামটা যে বেশ ভালো মতো ভ্যাবাচাকা খেয়েছে বেশ বুঝতে পারছি। এইবার নিশ্চয় বিয়ে করবে না বলে পালাবে। কি মজা! ওপরে উঠে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়েই মনের আনন্দে পার কয়েক বিছানার ওপর লাফিয়ে নিলাম। আজ নিশ্চয়ই ওরা এতক্ষণে বিয়ে ভেঙে দিয়ে তল্পি তল্পা গুটিয়ে কেটে পড়েছে। যে মেয়ে প্রথম দেখাতেই আমার মুখ ভ্যাংচায় তাকে নিশ্চয় বিয়ে করবে না, তাই না? উফ, কি আনন্দ! খানিকক্ষণ পরই দরজায় টোকা পড়ল। নিশ্চয়ই সুখবর এসেছে। আনন্দে আত্মহারা হয়ে দরজা খুলে অমৃতাকে দেখলাম। অনাদি, তোর বিয়েটা ভেঙে গেছে তো? নিশ্চয়ই মানে মানে কেটে পড়েছে, তাই না? ছেড়ে দে, অমন শহরে ভ্যাবলারাম আমার লাগবে না। কথাগুলো বেশ লাফিয়ে লাফিয়ে বললাম। আমার অবস্থা দেখে ও রীতিমতো অবাক হয়ে গেছে। না, ভাঙেনি তো, বিয়েটা পাকা হয়ে গেছে। আর ওরা তো তোকে আশীর্বাদটা করেই যেতে চায়। শুনেছি নাকি অনেকদিনের ছুটি নিয়ে এখানে থাকতে এসেছে। ওর কথায় আমার মাথায় বজ্রাঘাত হচ্ছে। কি হলো ব্যাপারটা? এ যে পাশা উল্টে গেল। আমি কোথায় ভাবলাম এরা আজই কেটে পড়বে। এরা তো এখানে ঘাটে করার চিন্তা ভাবনা করে এসেছে। রাগে আমার ইচ্ছে করছে শহুরে ভ্যাবলারামটাকে আচ্ছা করে পেটাতে। দাঁড়া বাছা, খুব শখ না তোর বিয়ে করার? তোর শখ আমি ঘোচাচ্ছি। আমার দলের সবচেয়ে বিটকেল সদস্য রতনকে একটা কাজ করতে বলে নিজের ঘর থেকে সিঁড়ির দিকে পা বাড়ালাম। সিঁড়ির কাছে যেতেই দেখি সে একটা ভ্যাবলারাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে মিষ্টি করে হেসে দিল। এতক্ষণে আমি ছেলেটাকে দেখলাম। বেশ লম্বা, সুন্দর চেহারা, চোখে চশমা, জামাটা কনুই পর্যন্ত ভাঁজ করা। এক কথায় দেখতে শুনতে মন্দ নয়। অন্তত মামির আনা আগের বারের টাকলা মাকান বুড়ো হাড় বজ্জাত্তার থেকে তো অনেক অনেক ভালো। কিন্তু তবুও এই ভ্যাবলারামকে আমি বিয়ে করব না। এখন ওর এই হাসিটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আমাকে প্যাঁচে ফেলে বাছাধনের হাসি পাচ্ছে। যত সব! শাড়ির আঁচলটাকে কোমরে গুঁজে ছুটে সিঁড়ি দিয়ে নামতে গেলাম। মাথা থেকে বেরিয়েই গেছে যে আমি কুচি দেওয়া শাড়ি পরেছি। শেষের সিঁড়িতে পা আটকে পড়ার উপক্রম হলো। মনে মনে ভাবছি আজ আমিও গেলাম, আমার পাটাও গেল। চোখ বন্ধ করে নিলাম। খানিকক্ষণ পর দেখি কই, পড়িনি তো। চোখ মেলে তাকাতেই দেখি ও মা, ওই হতচ্ছাড়া ভ্যাবলারামটা আমার দুহাতের ওপর শক্ত করে ধরে রেখেছে। এখনো আমার দিকেই তাকিয়ে আছে। কি করছো? এভাবে কেউ দৌড়ায়? এক্ষুনি তো পড়ে যেতে। ওর কথা শুনে যদিও একটু ঘাবড়ে গেছি। সত্যিই তো, আর একটু হলেই গেছিলাম আর কি। আমার দলের বিটকেল সদস্য রতন আমার বলা জিনিসটা নিয়ে এসে পড়েছে। এসেই আমার দিকে ঝুড়ি বাড়িয়ে দিল। আমি শয়তানি হেসে ওটা নিলাম। এই বিচুটিদি,
তুই এগুলো নিয়ে কি করবি বলতো? আপদ তাড়ানোর ব্যবস্থা। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে বললাম, তোকে এত বুঝতে হবে না, যা তো তুই নিজের কাজে যা। ছড়িটা নিয়ে নিজের কার্যসিদ্ধিতে বেরিয়ে গেলাম। আর এর পরের ঘটনা স্মরণ করে মনে মনে হাসলাম। ওই ভ্যাবলারামটার বাবা মা আর দাদু বাইরে বেরিয়ে জুতো পরতে যেতেই মজা টের পেল। ভ্যাবলারামের মা তো জুতোতে পা দিয়ে টিরিং বিরিং করে লাফিয়ে উঠলেন। ওরে বাবা, ফেলো, প্লিজ ফেলো বলছি। বাবা আর দাদুর মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে। 2-3টে কোলা ব্যাঙ একসাথে প্রত্যেকটা জুতোয় ঢুকিয়ে রেখেছিলাম, তাই এই কাণ্ড। ব্যাঙ দেখেই ওদের সবার হয়ে গেছে। আমার তখন হাসতে হাসতে পেট ফাটার জোগাড়। আর মামি আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। সবাই এই ঘটনায় ভয় পেয়ে গেলেও ওই হতচ্ছাড়া ভ্যাবলারামটা দেখলাম নির্বিকার মুখ করে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। চাপ বাবা, বুঝতে পেরে গেল নাকি যে কাজটা আমার। এদিকে ওই ভ্যাবলারামটার মা তো ভয়ের চোটে চিৎকার করছে। ও মা গো, কত বড় বড় ব্যাঙ! ওরে বাবা, ফেলো, প্লিজ ফেলো বলছি। আবার তিরিং বিরিং করে লাফাচ্ছে। অবস্থা বেগতিক দেখে আমি সবকটা জুতো থেকে 2 হাতে করে ব্যাঙগুলোকে বের করে বাইরে ফেলে এলাম। আমার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে আমার দিকেই তাকিয়ে আছে। বোধহয় ভাবছে, কি মেয়ে রে বাবা, ওরা তো জানে না আমি কি জিনিস। তবে এবার আমি পুরো নিশ্চিত যে ওরা আমার সাথে ভ্যাবলারামটার বিয়ে দেওয়ার নাম করবে না ভেবেই আমার মনে লাড্ডু ফুটছে। তাই নাচতে নাচতে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। সন্ধেবেলা দাদু ফিরে এলে জানতে পারলাম ওনারা নাকি এখানেই কদিন থাকবে, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটাও সেরে ফেলতে চান। আবার আমার ভাবনায় জল ঢাললো। তোর বাবা, ওই ব্যাটা ভ্যাবলারাম তো মহাধরিবাজ। এত কিছু করেও কোনো লাভ হলো না। রাগে কিরমির করতে করতে দাদুর ঘরে গেলাম। গিয়েই বললাম, এই বুড়ো, তোমার বুড়ো বন্ধুর কি ভীমরতি ধরেছে? কলকাতায় কি কোনো মেয়ে পায়নি যে এখানে মরতে এসেছে, তাও এরা মজপাড়া গায়ে? কেন রে দিদি ভাই, তোর ছেলে পছন্দ হয়নি? কত সুন্দর দেখতে, একেবারে সাক্ষাৎ নারায়ণ। ন্যাকা নারায়ণ, আজ তো হুতুম প্যাচা একটা। কিন্তু তোর সাথে খাসা মানাবে। বাজে কথা বলে বন্ধ করে বলো তো, ওরা কলকাতা ছেড়ে এখানে এলো কোন দুঃখে? ওরা নিজেদের বাড়িতে ছেলের জন্য গ্রামগঞ্জের মেয়ে খুঁজছিল। গ্রামের মেয়েরা নাকি লক্ষ্মী, তাই আমি বললাম আমার নাতনিটাই তো আছে। অমনি না, আমি মোটেও লক্ষ্মী টক্ষ্মী নই, তুমি জানো। আর আমি বিয়ে টিয়ে করবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বুঝেছো? কে বলেছে তুই লক্ষ্মী নস? পাগলি কোথাকার। আর এমন করলে চলে? আমি না থাকলে তখন তোকে কে দেখবে? তোর মামা মামি যে তোকে পছন্দ করে না তা আমার জানা আছে। তাই চলে যাওয়ার আগে আমার মা মরা নাতনিটার কিছু ব্যবস্থা করে যেতে চাই। আর সৌম্য খুব ভালো ছেলে, দেখিস মা, ও তোকে খুব ভালো রাখবে। এই দাঁড়াও দাঁড়াও, এই বুড়ো, এইসব কিছু তোমার কারসাজি তাই না? তুমিও মামির মতো আমাকে তাড়িয়ে দিতে চাইছো? বেশ, কথাই বলবো না আমি কারোর সাথে। তবে শুনে রাখো, আমি ওই ভ্যাবলারামটাকে কিছুতেই বিয়ে করব না। বলেই দৌড়ে চলে এলাম। না না, কিছু তো একটা করতেই হবে। এই বুড়ো আমাকে সাহায্য করবে না, আমাকেই কিছু করতে হবে। যে করেই হোক এই বিয়ের আমি গোষ্ঠী উদ্ধার করব না আমি বিয়ে, কিছুতেই না। পরের দিন সকালে ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেল। শুনলাম ওই ব্যাটা ভ্যাবলারামের দাদা আর বৌদিও নাকি আসবে। হচ্ছেটা কি? হ্যাঁ, এরা কি এখানে সংসার পাতবে ভাবছে নাকি? যত সব। তাকে গড়গড় করতে করতে বাইরে বের হচ্ছিলাম, দেখলাম ওই ভ্যাবলারামটা স্নান করতে বাথরুমে ঢুকছে।
সাথে সাথেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। ও ঢোকার সাথে সাথে আস্তে আস্তে বাড়ির জলের লাইনের কাছে গিয়ে বাথরুমের জলের চাবিটা বন্ধ করে দিলাম। কি মজা! এবার বোঝো ঠেলা ভ্যাবলারাম, থাকো এবার বাথরুমে বসে। আর পারলে জলের সাথে, না না তুকুম, ওটা তো বন্ধ করে দিয়েছি, ওখানে যা আছে তার সাথেই বিয়ে করে নিও, যত সব। এসব ভাবতে ভাবতেই বেশ ঘোষ মেজাজে যাবার জন্য পা বাড়িয়েছি, অমনি আমার রণচণ্ডী মূর্তিধারী খিটখিটে মামির সামনে ধরা পড়ে গেলাম। একবার ঢোক গেলে মামির দিকে তাকালাম। কাউকে ভয় না পেলেও মামিকে আমি একটু হলেও ভয় পাই। মামি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তবে কি ধরে ফেললো নাকি? তবে তো আজকে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আজ কি হবে? এখানে কি করছিস রে মুখপুরি? না না, মানে আমি আরো কিছু বলতে চাইছিলাম, কিন্তু তার আগে বাথরুম থেকে চিৎকার শোনা গেল। আন্টি, ওয়াশরুমে জল আসছে না কেন? ব্যাস, হয়ে গেছে। যেটুকু বাঁচার আশা ছিল সেটাও গেল। এই ব্যাটাকে এখনই চিৎকার করতে হলো। এবার কি হবে? মামির জ্বলন্ত দৃষ্টির দিকে তাকিয়ে আমি মনে মনে প্রমাদ করলাম। এতক্ষণে মামির আর বুঝতে বাকি নেই আমি এখানে কি করছিলাম। আরো একবার আমার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে নিজে গিয়ে চাবিটা খুলে দিল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তারপর আমার হাত ধরে টানতে টানতে উঠোনের সামনে নিয়ে এলো। খুব সাহস বেড়েছে না রে তোর শয়তানি? সারা দিন শুধু বদ কাজের ঝুড়ি নামানো, বাড়ির লোকেদের তিষ্ঠবার সুযোগ নেই এই অলক্ষণে মেয়ের জ্বালায়। দাঁড়া তুই হারামজাদি, আজ তোর একদিন কি আমার একদিন। বলেই কোথায় একটা গেল। কি করতে চাইছে মামি এইটুকু বুঝতে পারছি, আজ কপালে ভালো মতো দুঃখ আছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখি মামি কোথা থেকে একটা বাঁশের কঞ্চি জোগাড় করে এনেছে। আমার কিছু বুঝে ওঠার আগেই মামি ওটা দিয়ে এক ঘা দিল আমার হাতে। ব্যথায় কেঁদে ফেললাম আমি, কিন্তু আজ তো কিছুই বলার নেই। সত্যিই তো দোষ করেছি আমি। তারপর আরো বেশ কয়েকটা মার আমার হাত পা পিঠে পড়ল। খুব ব্যথা করছে আমার, চোখ দিয়ে অনবরত জল ঝরছে। তবুও সহ্য করছি দাঁতের দাঁত চেপে। আমাদের চিৎকার চেঁচামেচিতে বাড়ি শুদ্ধ সবাই বেরিয়ে এসেছে উঠোনে। সবাই বারণ করলেও কারোর কথাই শুনছে না মামি, যেন কতদিনে শোধ তুলছে। ভ্যাবলারামটা তখন সবেমাত্র স্নান সেরে মাথা মুছতে মুছতে বের হচ্ছিল। আমাকে এভাবে মার খেতে দেখে খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ছুটে এসে মামির হাতটা ধরল। স্টপ ইট আন্টি, কি করছেনটা কি আপনি? এভাবে কেউ কাউকে মারে? আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। সৌমু বাবা, তুমি এসবে পড়ো না বাবা। ওই মেয়েকে আজ আমি মেরেই ফেলবো। তুমি জানো এই মেয়ে আজ জলের চাবি লাগিয়েছিল, আর কাল কাল তুই। আমি জানি না আন্টি ও কি করেছে আর কি করেনি, কিন্তু যাই করুক না কেন আপনি ওকে এইভাবে মারতে পারেন না। একটা বাচ্চা মেয়েকে আপনি কি করে এইভাবে মারছেন? হ্যাঁ, আপনি কি মানুষ? তুমি ওই শয়তানিকে চেনো না বাবা। এইটুকু মারে ওর লাগে না, সব ওর নাটক। এই মেয়ে একটা হাড় বজ্জাত। রিয়েলি আন্টি? এইটুকু মার? থাক আন্টি, আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আপনি গুরুজন, আপনাকে অসম্মান করতে আমি চাই না, তাই বলছি দয়া করে ওকে আর কিচ্ছুটি বলবেন না প্লিজ। মামি আর কিছু না বলে আমার দিকে আরো একবার তীব্র দৃষ্টি নিক্ষেপ করে কচকচ করতে করতে চলে গেল। বাবা, এই ভ্যাবলারামটা এত রাগী জানতাম না তো। আর কেমন মামিকে চুপ করিয়ে দিল। না, ছেলেটা মোটেও খারাপ নয়। আজ একটু খারাপই লাগছে নিজের কাজের জন্য, কিন্তু আমি কি করব? আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। ও আমার কাছে এসে দাঁড়ালো, হাতটা টেনে দেখে বলল, ইস, কাল সেটা পড়ে গেছে একদম, খুব লাগছে না? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। আজ পর্যন্ত দাদুবাদে কেউ আমাকে নিয়ে এমন ভাবেনি। যন্ত্রণায় মরে গেলেও কেউ ফিরেও তাকায় না। আর ও আমাকে জিজ্ঞেস করছে এটুকু মারে লেগেছে কিনা। মামি তো ঠিকই বলেছে, এইটুকু মার। কিন্তু কেন জানি না আজ ওর কথা শুনে চোখে জল চলে এসেছে। হাতটা ছাড়িয়ে নিলাম।
না না, আমার লাগেনি, আমি ঠিক আছি। বললেই হলো। দেখো, মারের জায়গাগুলো কেমন লাল হয়ে ফুলে গেছে, কালশিটে পড়ে গেছে। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে গেল ওর ঘরে। তারপর কি একটা ওষুধ বের করে লাগাতে গেলেই আমি বাধা দিয়ে বললাম, না না, এসব লাগাতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। ও এবার হালকা ধমকের সুরে বলল, চুপ করে বসে থাকো, এত বেশি কথা বলতে তোমাকে কে বলেছে? হ্যাঁ। তারপর পরম যত্নে আমার আঘাতগুলোতে ওষুধ লাগিয়ে দিল। সত্যি ও খুব ভালো, কিন্তু তবু আমি ওকে বিয়ে করতে পারবো না। এরপর আরো 4-5 দিন কেটে গেছে। ভেবেছিলাম এরা এতদিনে এখান থেকে কেটে পড়বে, কিন্তু এরা তো ফেরার নামও করছে না। নাকি সত্যি সত্যি বিয়ে সেরেই ফিরবে নাকি? এসব ভাবতে ভাবতেই মনের দুঃখে আমার দলের সদস্যদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালাম। এই কদিন ওই ভ্যাবলারামটাকে জব্দ করার কম চেষ্টা করিনি, কিন্তু কোনো লাভ হলো না। এবার কিছু একটা মোক্ষম চাল দিতে হবে। আমার দলের বিচ্ছুগুলোকে নিয়ে পাশের বাবলা গাছটার তলায় দাঁড়িয়ে শয়তানি বুদ্ধি বার করার চেষ্টা করছি। হঠাৎ দেখলাম ওই ভ্যাবলারামটা আর ওর বৌদি একটু দূরেই দাঁড়িয়ে আছে। মনে হয় ঘুরতে বেরিয়েছিল। ওই ভ্যাবলারামটার বৌদি ওকে কিছু বলছে, আমি শোনার চেষ্টা করলাম। আচ্ছা সৌম, গ্রামে ভূত টুত থাকে না? আরে তুমিও না বৌদি ভাই, ভূত বলে আবার কিছু হয় নাকি? না গো, আমি শুনেছি ওই গ্রামে নাকি শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, আরো কত কি যেন নাম আছে না, এরা সব থাকে। ওদের এইসব কথা শুনে হাসি পাচ্ছে। ওই ভ্যাবলারামটার বৌদি এত ভিতর দিন জানতাম না তো। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সামনে এগিয়ে গিয়ে বললাম, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, পেতনি, মামদো, মেছো ভূত, নিশি, গলাকাটা ভূত, একানরে, আরো অনেক কিছু আছে তো। ভ্যাবলারামের বৌদিটা আমার কথা শুনে রীতিমতো ভয় পেয়ে গেছে, বেশ বুঝতে পারছি। এরা যে এত ভীতু জানতাম না তো। ওই ভ্যাবলারামটা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমার কথাটা যে ওর একদম পছন্দ হয়নি বুঝতে পারছি, কিন্তু তাতে আমার কি। এবার ওর বৌদি আমার দিকে করুণ ভাবে তাকিয়ে বলল, সত্যি আছে? ওরা সত্যি সত্যি গাঢ় মুটকে দেয়? আমি অনেক কষ্টে হাসি চেপে বললাম, হ্যাঁ, ঘাটটাও মুটকে দেয়। এই তো এই সামনের বাবলা গাছটাতে একটা ভয়ঙ্কর শাকচুন্নি আছে। আমাদের গ্রামের একটা মেয়েকে ওর বাবা মা জোর করে একটা শহুরের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল বলে ও এখানেই গলায় দড়ি দিয়েছিল। তখন থেকেই ও এখানে শাকচুন্নি হয়ে ঘোরাফেরা করে, আর শহুরের লোক দেখলেই ঘাড় মুটকে দেয়। এবার ওই ভ্যাবলারামটার বৌদি আরো ভয় পেয়ে গেল, ঠোক গিলে বলল, ওরে বাবা, এই সৌম, চলো এখান থেকে, আমার খুব ভয় করছে। ওই ভ্যাবলারামটা আমার দিকে কটমট করে তাকালো। তারপর ওর বৌদিকে বলল, তুমি ওর কথা বাদ দাও তো বৌদি ভাই, সব ফালতু কথা বানিয়ে বানিয়ে বলছে। না, আমি মোটেও বানিয়ে বলছি না, আপনার বিশ্বাস হচ্ছে না তো। বলেই আমার দলের বিচ্ছুগুলোকে ডেকে ইশারায় হ্যাঁ বলতে বললাম, আর ওরাও আমার তালে তাল মেলালো। এতে ওর বৌদি আরো ভয় পেয়ে করুণ চোখে আমাদের দিকে তাকালো। ও বৌদি ভাই, তুমি ওর কথা বিশ্বাস করছো? ওর মাথায় ছিট আছে, কখন কি বলে কখন কি করে ও নিজেই জানে না। ওর কথায় ওর বৌদি গোল গোল চোখ করে আমার দিকে তাকালো, আর তখন আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। বেটা ভ্যাবলারাম, বলে কিনা আমার মাথায় ছিট আছে? তোর মাথায় তো কাপড়ের দোকান আছে রে, হতচ্ছাড়া। এই যে শুনুন, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম, আমি মোটেও মিথ্যে বলছি না। বলতে বলতেই মাথায় আবার শয়তানি বুদ্ধি খেলে গেল। পেয়ে গেছি, বেটা ভ্যাবলারামকে ভাগানোর উপায় পেয়ে গেছি। এবার একটা রহস্যময় হাসি দিয়ে বললাম, বিশ্বাস না হলে আজ ঠিক রাত 12টার সময় এখানে এসে দেখে যাবেন। আমার কথায় সে খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা ভাবলো, চাপ বাবা, বুঝে ফেললো নাকি। তারপর হেসে বলল, ওকে, চলো আজ দেখি তোমার শাকচুন্নিকে ঠিক কিরকম দেখতে।
বলেই হাসতে হাসতে ওর বৌদিকে নিয়ে চলে গেল। চাও না যাও বাছাধন, আজ এমন শিক্ষা দেব না তোমার সব শখ জন্মের মতো মিটে যাবে। ভ্যাবলার আমটা চলে যেতেই আমার পাশ থেকে লক্ষ্মী বলে উঠল, এটাই বুঝি তোর হবু বর? লক্ষ্মী আমারই বয়সী, আমার দলে থাকলেও ও আবার খুব লক্ষ্মীমন্ত, তাই আমার সাথে ঠিক পটে না। তাই বললাম, তাতে তোর কি দরকার? না রে, ছেলেটাকে দেখতে কিন্তু হেব্বি, সেই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে রাজ, মানে শাহরুখ খানের মতন। আমি তো দেখেই ফুলফিদা হয়ে গেছি। ও যদি তোর বর না হয়ে আমার বর হতো, আমি তো এক বাক্যে রাজি হয়ে যেতাম। উফ, আমার তো ভাবতেই অবাক লাগছে। তোর হবু বর ট্রেনে করে যাচ্ছে, আর আমার বাবা আমার হাতটা ছেড়ে বলল, যা লক্ষ্মী যা, জেলে আপনি জিন্দেগি। উফ, কি দারুণ হবে ব্যাপারটা। এই হলো লক্ষ্মী, 1 নম্বরে সিনেমা খোর যাকে বলে। ও আবার শাহরুখ খানের ফ্যান। অবশ্য আমার খিটখিটে ভাবের দৌলতে আমার কখনোই তেমন ভাবে সিনেমা দেখার সুযোগ হয়নি। অন্য সময় হলে লক্ষ্মীর এই কথাই হাসি পেত, কিন্তু আজ কেন জানি না খুব রাগ হচ্ছিল। ওর দিকে কটমট করে তাকিয়ে বললাম, সেসব মোটাও হচ্ছে না, তাই জেগে জেগে স্বপ্ন দেখিস না, যত সব। এ মা, তুই এত রেগে যাচ্ছিস কেন? মনে হচ্ছে তুই মোহনা থেকে গব্বর সিং হয়ে গেছিস। আর কিছুক্ষণ পর বলবি, এ আঁখে মুঝে দে দে লক্ষ্মী, जो मेरे होने वाले पति पे डाला। কিন্তু তোর তো ওই ছেলেটাকে পছন্দই নয়। আমি ওর দিকে ভ্রু কুঁচকে তাকালাম। উফ, এই সিনেমা ছাড়া কিছুই বোঝে না নাকি? কিন্তু সত্যি তো, আমার তো ওই ভ্যাবলারামটাকে পছন্দই নয়। তবে এত রাগ হলো কেন? তবে মুখে কিছুই বললাম না, ওখান থেকে চলে এলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। বাড়ির সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। গ্রামের সবাইও এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। গ্রামে এত রাত অবধি কেউ জাগে না। বাড়ির দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম ঠিক রাত 11:30, মানে সময় প্রায় আগত। নিজের ঘরে গিয়ে বেশ সুন্দর করে সেজে নিলাম। নিজেকে আয়নায় দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছি। সত্যি সত্যি একটা আস্ত শাকচুন্নির মতো লাগছে। ওই ভ্যাবলারামটা তো আমাকে দেখে ভয়ের চোটেই পটল ডাঙা যাবে, ভাবতেই আমার হাসি পেয়ে গেল। গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে সকালে সেই বাবলা গাছটার নিচে গেলাম। গাছে উঠে একটা ডালে বসে বেশ সুন্দর পা ঝোলাতে লাগলাম। কিন্তু কই, ওই ভ্যাবলারামটার তো দেখা নেই। ও কি তবে আসবে না নাকি? আমি যখন ভাবনায় মশগুল, দেখলাম ওই ভ্যাবলারামটা হাতে আলো নিয়ে এই দিকেই আসছে। দূর বাবা, এলি তো এলি, আলোটা আনার কি দরকার ছিল? এখন যদি আমাকে চিনে ফেলে? গাছটার ঠিক নিচে এসে দাঁড়ালো। তা শাকচুন্নি ম্যাডাম, আপনি কি গাছে আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? আসলে আজকে সকালে আপনার এক বান্ধবী আমাকে আপনার সাথে দেখা করতে বলেছিল, তাই আর কি। আমি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেছি। এ ব্যাটার ভয় ডর নেই নাকি? তারপর আমাকে বলে কিনা শাকচুন্নির বান্ধবী। ইচ্ছে করছে দুম করে মাথাটা ফাটিয়ে দিই। নাকে নাকে গলায় বললাম, ওই বেটা ভ্যাপলারাম, তোর ভয় করছে না? আমি কিন্তু তোর ঘাড় মটকে দেব। আমার কথাই ও হাসি হাসি গলায় বলল, তা আপনি কোথায়? একটু দর্শন তো দিন, মরার আগে জীবনটা সার্থক করি। এ কি রে, এসে দেখি সত্যি একটুও ভয় পাইনি। আচ্ছা, এটা সত্যি ওই ভ্যাবলারামটা তো? শুনেছি রাতে নাকি নিশি চেনা মানুষের রূপ ধরে সামনে আসে। তবে এটা কি? ওরে বাবা, আমার কি হবে গো? না না, মানুষ তো হতেই পারে না, নইলে কিনা শাকচুন্নিকেও ভয় পেল না। ও মা, এই ভ্যাবলারামটাকে ভয় দেখাতে এসে কিনা নিজেই ভূতের খপ্পরে পড়লাম। কি হলো? সামনে আসুন শাকচুন্নি ম্যাডাম। আবার এই গলাটা শুনে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। আমি আমতা আমতা করে বললাম, কে 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 আপনি? এবার কোনো উত্তর এলো না। ও মা,
তবে মনে হয় সত্যি সত্যিই ভূত। আজ আমাকে কে বাঁচাবে গো? আমি বললাম, কোথায় কোথায় গেলেন? আবার বললাম। এবার মনে হলো আমার ঝুলিয়ে রাখা পায়ে কারোর স্পর্শ পেলাম। সাথে সাথে ডাল ছেড়ে ও মা গো বাবা গো বলে চিৎকার করে উঠলাম। ডালটা যে ছেড়ে দিয়েছি সেই দিকে খেয়ালই নেই। ধরাম করে গাছ থেকে নিচে পড়লাম। ও মা গো, এবার আমি শেষ। এবার তো আমাকে ভূত মেরেই ফেলবে। কিন্তু এত জোরে পড়া সত্ত্বেও আমার লাগছে না কেন? চোখ খুলে দেখি আমি কারোর একটা ওপর পড়েছি। সে ব্যাটারও অবস্থা কাইল, ওঠার জন্য চেষ্টা করছে। আমি আবার চেঁচাতে লাগলাম, ও বাবা, শেষে কিনা আমি ভূতের ওপর পড়লাম গো। এই চুপ, একদম বাজে বকবে না। উফ, পড়েছেন আমার ওপর আর চেঁচাচ্ছেন উনি। চালা। গলাটা বেশ চেনা ঠেকলো। এটা তো ওই ভ্যাবলারামটার গলা মনে হচ্ছে। তাই একটু সাহস নিয়েই বললাম, কে কে আপনি? আমি ভূত। এবার আমার উপর থেকে ওঠো তো দেখি। আমি আবার চেঁচাতে যাব, তার আগে আমার মুখটা শক্ত করে চেপে ধরলো। ওর এত কাছে থাকায় ওর গরম নিঃশ্বাসটাও আমার উপর পড়ছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে আমার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। আমার ঘোর কাটলো ওর কথায়। এই চুপ, একদম চুপ। এই মাঝরাতে লোকের কাছে মার খাবে নাকি? আমি সৌমাল্য, এবার ওঠো। এবার একটু সাহস নিয়েই হাত পা ছেড়ে উঠে বসলাম। ও উঠে আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। এই যে হাসার কি হলো শুনি? শাকচুন্নি সেজে আমাকে ভয় দেখাতে এসে যদি কেউ নিজেই ভয় পেয়ে যায় তো হাসি তো পাবে। আমার তখন রাগে নিজে চুল ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু এটা তো সত্যি যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই একটু আমতা আমতা করে বললাম, ওটা তো আপনাকে বোকা বানাতে করছিলাম, নয়তো এই মোহনা কাউকে ভয় পায় না। ভূত কেন, ভূতের মাসি পিসি আমার কিচ্ছু করতে পারবে না। ও তাই নাকি? থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না। এই ভ্যাবলারামটা যে কি করে সব বুঝে যায় কে জানে। কিন্তু ও এটা বুঝলো কি করে যে আমি শাকচুন্নি সেজে ভয় দেখাতে এসেছিলাম? একটু ইতস্তত করে জিজ্ঞেস করে ফেললাম, আপনি বুঝলেন কি করে যে আমি শাকচুন্নি সেজেছিলাম? কারণ এমন ভুলভাল কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারে না। তাছাড়া গাছের নিচ থেকে তোমার নুপুর পরা পাগুলো দেখা যাচ্ছিল, আর শাকচুন্নি নিশ্চয়ই নুপুর পরে ঘুরে বেড়াবে না, তাই না? আর তাছাড়া আমি তো সকালে তোমার কথা শুনে বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি নিশ্চয়ই কিছু একটা দুষ্টুমি করবে। এই ব্যাটা ভ্যাবলারাম তো মহাশিয়ানা, আগেই সব ধরে ফেলেছিল। ধুর বাবা, একে তো বোকা বানাতে গিয়ে আমি নিজেই বোকা হয়ে গেলাম। ও আবার বলল, তাহলে এক কাজ করি, তোমাকে এই বাবলা গাছেই দড়ি দিয়ে বেঁধে রাখি। সকালে সবাই দেখতে পাবে আসল শাকচুন্নিটা কে। ওর কথা শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এটা বলে কি? এই না না, এমন কিছু করবেন না দয়া করে। মামি জানতে পারলে আমার পিঠে চেলাকাঠ ভাঙবে। সেটা তো আমাকে ভয় দেখানোর আগে ভাবা উচিত ছিল, তাই না? দয়া করে মামিকে বলবেন না। এই যে আমি নাক মুলছি, কান মুলছি, আর কোনো দিন এমন হবে না। আমার অবস্থা থেকে ও জোরে হেসে বলল, বেশ, বলবো না। এখন এখান থেকে যাও, নয়তো কিন্তু সত্যি সত্যি ভূতে ধরবে। আমি আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। কাল রাত করে শোবার জন্য আজ উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। মামি এসে বেশ কয়েকবার ডেকে গেছে বললে ভুল হবে, আসলে বকে গেছে। স্নান সেরে খাটে বসে বসে পা দোলাচ্ছি আর ভাবছি কিছু তো একটা করতেই হবে। প্রতিবারেই আমার সব পরিকল্পনা ঘেঁটে যাচ্ছে, আর ওই ভ্যাবলারামটা আমাকে বুড়ো আঙুল দেখিয়ে পালাচ্ছে। না না, এমনি চললে আমাকে শেষ পর্যন্ত ওই ভ্যাবলারামটার গলাতেই মালা দিতে হবে। একবার আমার লেজ কাটা হনুমান দলের সাথে বসতেই হবে, যদি সবাই মিলে কোনো বুদ্ধি বার করা যায়। এসব ভেবে
চুপি চুপি বাড়ি থেকে বের হতেই যাব, আবার পিছন থেকে মামির গলা, ধুর বাবা, আমার সাথে কোন জন্মের শত্রুতা কে জানে। বাইরে গিয়ে ওই পাজির পা ঝাড়াগুলোর সাথে টোটো করে ঘুরবি নে, একটু বাড়ির কাজগুলো তো করতে পারি শতচ্ছাড়ি। এত বড় ধিঙ্গি মেয়ে হয়েছে, কাজ কম অকাজ বেশি। যা গিয়ে ভাতের ফ্যানটা গালবি যা। আর খবরদার যদি বাড়ির বাইরে বেরিয়েছিস, তোর পিঠে আমি আজ চেলা কাঠ ভাঙবো। এই মামির সমস্যাটা কি? যখনই আমি কোনো শুভ কাজে যাই, কালো বেড়ালের মতো রাস্তা কেটে দেয়। দূর, ভালো লাগে না। ওই হতচ্ছাড়ি, কানে কথা যায় না? কি আর করি, রান্নাঘরে গিয়ে ভাতের ফ্যান গালতে বসলাম। বাইরে থেকে ওই ভ্যাবলারাম আর ওর মায়ের গলা আসছে। মামাও আছে বোধহয়। ওদের সাথে বিয়ে নিয়ে কিছু কথা হচ্ছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না, তাই কান পেতে শোনার চেষ্টা করছি। এদিকে যে হাতে গরম ভাতের হাঁড়ি আছে সে খেয়াল নেই, তাই অসাবধানবশতই বেশ কিছুটা গরম ফ্যান হাতে আর কিছুটা মেঝেতে পড়ে গেল। হাতে গরম ফ্যান পড়তেই আমার মুখ থেকে অজান্তেই একটা চিৎকার বেরিয়ে এলো। আমার চিৎকার শুনে মামি, ভ্যাবলারাম আর ওর মা তিনজনেই ছুটে এলো। মামি ঝাঁঝিয়ে উঠল, হারামজাদি, হারামজাদি, দিলি তো ফ্যানটা ফেলে। কোনো কাজ কি তুই ঠিক করে করতে পারিস না? অকম্মার ঢেকি একটা। এখন গরুটা কি খাবে বল? তোকে তো আজ। মামিকে মাঝপথে থামিয়ে দিয়ে ওই ভ্যাবলারামটা বলে উঠল, অদ্ভুত মানুষ তো আপনি আন্টি। মেয়েটার হাতটা পুড়ে গেছে আর আপনার ফ্যানের চিন্তা হচ্ছে। ছুটে রান্নাঘরে ঢুকেই আমার হাতটা টেনে দেখতে শুরু করলো। এই, খুব জ্বালা করছে না? আমি হাত ছাড়িয়ে বললাম, না না, আমি ঠিক আছি, আপনি যান, আমার লাগেনি বেশি। আমার দিকে এবার বড় বড় চোখে তাকিয়ে বলল, সে তো জানি, তোমার কখনোই লাগে না। আচ্ছা, সবসময় এত দোষীপনা করো কেন বলো তো? একটু শান্ত হয়ে থাকতে পারো না? এইবারে এখানে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন বসো। ওর কথা কি বলবো বুঝতে পারছি না। তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই একটা বাটিতে ঠান্ডা জল এনে আমার হাতটা ডুবিয়ে দিল। তারপর কি একটা মলম এনে আমার হাতে লাগিয়ে দিল। আমি বারণ করলেও শুনল না। সারাটা দিন কেটে গেলেও খেতে বসে সমস্যায় পড়লাম। যদিও ফুসকাটা পড়েনি, কিন্তু ভাতে হাত দিলেই জ্বালা করছে। কি করব ভাবছি। হঠাৎ ওই ভ্যাবলারামটার মা এসে বলল, চলে আয়, আজ আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমি বাধা দিয়ে কিছু বলতে যাব, তার আগেই উনি বললেন, তুই তো আমার মেয়ের মতো, মা হয়ে একদিন মেয়েকে খাইয়ে দিতে পারি না বুঝি? ওনার কথায় অবাক হয়ে ওনার দিকে তাকালাম। মা ডাকটা শুনে মনটা কেমন জানি করে উঠল। দাদুর দিকে তাকাতেই দাদু মাথা নাড়িয়ে সম্মতি দিল। দাদুকে দেখে মনে হচ্ছে খুব খুশি হয়েছে, তাই আর আমিও বাধা দিতে পারলাম না। মামি এসব দেখে রাগে গজগজ করতে করতে বলল, যত সব আদিক্ষেতা, বলেই ওখান থেকে চলে গেল। উনি আমাকে ভাত মেখে খাওয়াতে শুরু করলেন। আমার মুখে খাবার দিতেই আমার চোখ দুটো জলে ভরে উঠল। মারা বোধহয় এমনই হয়। আমি কোনোদিন ভাবিনি আমাকে কেউ এভাবে খাইয়ে দেবে। আমার চোখের জল দেখে উনি মুছিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে আমার, কাঁদছিস কেন? ভাতের থালা চোখের জল ফেলতে নেই মা। আসলে কেউ না আমাকে এভাবে খাইয়ে দেয়নি কখনো। আমার এত যত্ন কেউ করেনি। আমার মা তো নেই, তাই। কে বলেছে মা নেই? কেন, আমি তোর মা নই? আজ থেকে না হয় তুই আমাকে মা বলে ডাকিস। ওনার কথা শুনে আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, মা। সত্যি এরা সবাই খুব ভালো। শুধু এই ভ্যাবলারামটাই নয়, ওর বাড়ির সবাই খুব ভালো। আচ্ছা, আমি ভুল করছি না তো? এভাবে এই ভালো মানুষগুলোকে কষ্ট দেওয়া কি উচিত হচ্ছে? কিন্তু আমিই বা কি করব? আমি যে নিরুপায়। আমি যদি এখান থেকে চলে যাই তবে দাদুর কি হবে? মামা মামি দাদুকে একটুও পছন্দ করে না, সব সময় খারাপ কথা বলে। মামি তো মাঝে মাঝে ঠিক করে খেতেও দিতে চায় না। আর আমিও যদি চলে যাই, ওরা হয়তো দাদুকে মেরেই ফেলবে। না না, এমনটা আমি কিছুতেই হতে দেব না। আমি কিছুতেই বিয়ে করতে পারবো না।
পরের দিন সকাল হতেই পেছনের দরজা দিয়ে পাঁচিল টপকে বেরিয়ে গেলাম। সামনে দিয়ে যেতে গেলেই মামির মুখে পড়তাম, আর তখন আমার যাওয়া বন্ধ হয়ে যেত। চুপি চুপি বাবলাতলায় পৌঁছেই দেখি আমার দলের সবকটা বিচ্ছু বেজার মুখে দাঁড়িয়ে আছে। ওদের হাব ভাব ঠিক সুবিধার ঠেকল না, তাই বললাম, কি হয়েছে তোদের? এমন মুখ গোমরা করে দাঁড়িয়েছিস কেন? আমার দলের আরেক বিচ্ছু রাত্রি বলল, ঋতুর খুব শরীর খারাপ বিচুটি দি। এতক্ষণে আমার খেয়াল হলো সবাই আসলেও ঋতু আসেনি। কি হয়েছে ঋতুর? এবার লক্ষ্মী বলল, ওর মা বলল কাল থেকে নাকি কিচ্ছু খাচ্ছে না, পেটে নাকি খুব ব্যথা হচ্ছে, অনেকবার বমিও করেছে নাকি। ওর কথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম, কি হলো বাচ্চা মেয়েটার? রতন বলল, এই বিচুটিদি, গ্রামে তো তেমন কোনো ডাক্তারও নেই, আর এত সকালে ডাক্তার কোথায় পাবো? সত্যিই তো, এখন ডাক্তার কোথায় পাবো? হঠাৎ মাথায় এলো একজনের কথা, কিন্তু আমি যা সব করেছি ওর সাথে, ও যদি রাজি না হয়? না না, এখন পারলে ওই কিছু করতে পারে। ছুটে গেলাম ওই ভ্যাবলারামটার ঘরের সামনে। ঢুকবো কি ঢুকবো না ভাবছি, হঠাৎ ও বলল, কিছু বলবে? তাকিয়ে দেখলাম ওই ভ্যাবলারামটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমতা আমতা করে বললাম, না মানে আসলে আপনাকে। বাবা, আজ হঠাৎ আমার কথা মনে পড়লো? আজকে হঠাৎ আমার এত সৌভাগ্য কি করে হলো শুনি? ওর কথায় মেজাজটা বিগড়ে গেল। রাগে গজগজ করতে করতে বললাম, এই শুনুন, মোটেও এখানে আপনার জন্য আসিনি, আমার আপনার একটা সাহায্যের দরকার, তাই এসেছি। ভুলভাল ভাববেন না, খবরদার। ও মুচকি এসে বলল, হ্যাঁ, তা আমি বুঝতে পারছি, তা দরকারটা কি শুনি? ঋতুর খুব শরীর খারাপ, ও কাল রাত থেকে কিচ্ছু খাচ্ছে না, আপনি যদি একবার। কি হয়েছে ঋতুর? চলো, এক্ষুনি চলো। আমি ওর কথাই অবাক হয়ে গেলাম। আমি কিছু বলার আগেই রাজি হয়ে গেল, তাই একটু অবাকই হয়ে গেলাম। আপনি সত্যি যাবেন? না মানে। আবার ও আমার কথা শেষ হতে না দিয়েই বলল, সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো, তোমার কথা পরে শুনলেও চলবে। অগত্যা ওকে নিয়ে ঋতুর বাড়িতে গেলাম। ঋতু তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর মা বাবার কাছে সব শুনে ও ওকে পরীক্ষা করতে বসলো। এদিকে আমার খুব চিন্তা হচ্ছে, তাই বলেই ফেললাম, কি হলো, কি বুঝলেন? কেমন আছে ঋতু? ও ঠিক হয়ে যাবে? ও কখন ঠিক হবে? ও আবার। আরো অনেক কিছু বলতে যাচ্ছিলাম, ওর এক ধমকে চুপ হয়ে গেলাম। উফ, এত বকবক কেন করো তুমি? একটু চুপ করে থাকতে পারো না? আমি দেখছি তো নাকি। কি আর করি, চুপ করতে হলো। তবুও আমতা আমতা করে বললাম, বকছেন কেন? আমি তো। এবারও আমার দিকে কটমট করে তাকালো। আমি আর কিছু বলিনি, না হলে হয়তো আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো। খানিকক্ষণ পর ঋতুর বাবা মাকে বলল, চিন্তার কোনো কারণ নেই, আসলে কিছু উল্টোপাল্টা খাবার জন্য ওর ফুড পয়জনিং হয়ে গেছে। আমি কিছু ওষুধ দিচ্ছি, একটু পরেই পেট ব্যথা কমে যাবে, কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে ও। ঋতুর বাবা বলল, কিন্তু ডাক্তারবাবু, এখানে তো তেমন ঔষধ দোকান নেই। আমার কাছে আছে, একটু আধটু প্রয়োজনের জন্য এই ছোটখাটো ওষুধগুলো আমার কাছেই থাকে, আর তাছাড়া এই ওষুধগুলো যে কোনো দোকানেই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব। ওটা লাগবে না, এটা আমার কর্তব্য। তবে আশীর্বাদ করবেন, যে কাছে এসেছি সেটা যেন সফল হয়। আর আপনার মেয়েকে নিয়ে চিন্তা করবেন না, শি ইজ আ স্ট্রং গার্ল। কে, তাই তো ঋতু? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, নয়তো তোমার বিচুটি দিয়ে আনা পেয়ারা, আম এগুলো কি করে খাবে বলো তো? আর গাছেই বা চড়বে কি করে? আরো কত কাজ আছে, তাই না? ওর কথায় আমার মুখেও হাসি ফুটে উঠল। ঋতুও মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তারপর বলল, তুমি খুব ভালো জামাই বাবু। ঋতুর মুখে জামাইবাবুটা শুনে বলতে যাচ্ছিলাম, তার আগেই ওই ভ্যাবলারামটা বলল, তাই? তারপর একটু ফিসফিস করে বলল, কিন্তু
সেটা তোমার দিদি বুঝলে তো? তারপর আমার দিকে তাকালো। আমি ভ্রু কুঁচকে ওর দিকেই তাকিয়েছিলাম। আমাকে এভাবে তাকাতে দেখে ও একটু কেশে ঋতুর বাবা মায়ের উদ্দেশ্যে বলল, বলছি আজকে দিনটা ওকে একটু হালকা খাবার দেবেন, আর তেল মশলাটা কদিন একটু অ্যাভয়েড করবেন। এখন আমি আসি, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমরা তখনের মতো ওখান থেকে বেরিয়ে এলাম। রাস্তায় যেতে যেতে আমি একটু সংকোচ নিয়েই বললাম, ধন্যবাদ। ও একটু ভ্রু কুঁচকে আমার দিকে তাকাতেই আমি বললাম, না মানে আমি আপনার সাথে এত কিছু করেছি, তাও আপনি আমার কথা এখানে আসলেন, ঋতুকে দেখলেন, তাই। আমি একজন ডাক্তার মোহনা, আর আমি আমার পেশেন্টদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। আর রইল কথা তোমার আমার সাথে অনেক কিছু করার কথা, তার শোধ না হয় আমি পরে তুলব। তার মানে? ও আমার দিকে খানিকটা এগিয়ে এলো। হঠাৎ আমার এত কাছে চলে আসায় আমি একটু ঘাবড়ে গেছি। কি বলবো বুঝতে পারছি না। আমার অবস্থা দেখে ও একটু দুষ্টু হেসে বলল, তার মানে? তারপর আমার থেকে সরে এসে বলল, থাক, ও তুমি বুঝবে না। বলেই আবার মুচকি হেসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে এগিয়ে গেল। কি হলো ব্যাপারটা? শোধ তুলবে মানেটা কি? আজ আমার মনটা একটুও ভালো লাগছে না। এত চেষ্টা করেও কিচ্ছু করতে পারছি না। জানি ওরা খুব ভালো, কিন্তু তবুও যে আমি বিয়েটা করতে পারবো না। না, অনেক হয়েছে। এবার এমন কিছু করতে হবে যাতে বিয়ে বিষয়ক ল্যাটাটাকে বরাবরের মতো চুকাতে পারি। বাড়ি থেকে বেরিয়ে পদ্মপুকুরের পাশে থাকা কচু বনটার দিকে গেলাম। আমাকে ও যেতে দেখে ঋতু আর রাত্রি ছুটে এলো। রাত্রি বলল, এই বিচুরিদি, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? কচুর লতি আনতে। আমি যেটা ভাবছি তুইও কি সেটাই? না না বিচুরিদি, এমনটা করিস না, অনেকটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর এতদিন যেটা হচ্ছে সেটা বাড়াবাড়ি নয়, অনেক হয়েছে। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওরা আর কিছু বলল না। আমি কচু বনের ভেতরে ঢুকে বেশ কয়েকটা মোটা মোটা কচুর লতি নিয়ে আসলাম। তারপর কাঠের উনুনে সেগুলিকে পুড়িয়ে চটকে নুন দিয়ে মেখে নিলাম। রাত্রি আর ঋতু তখনও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাত্রি বলল, এবার তুই এটা নিয়ে কি করবি? আমি শয়তানি হাসি হেসে বললাম, সেটা যখন করব তখনই দেখতে পাবে। বাটিটা করে ওটাকে বেশ সুন্দর করে সাজিয়ে ওই ভ্যাবলারামটার ঘরের দিকে গেলাম। ও তখন ফোন নিয়ে বসে বসে ঘাটাঘাটি করছে। বাইরে থেকে বললাম, আসতে পারি? ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তা আজ আবার তোমার কি দরকার পড়লো? কেন, দরকার না থাকলে আসা যায় না বুঝি? ও বোধহয় আমার এই আচমকা পরিবর্তনে অবাক হয়েছে। আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে কিসের জন্য এসেছো? আজ আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি, তাই খাওয়াতে এনেছি। ও আবার সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার জন্য? আমি মুখ ফুলিয়ে বললাম, কেন, আনতে পারি না বুঝি? নাকি আমি এনেছি বলে আপনি খাবেন না? না না, তা কেন? কিন্তু তুমি হঠাৎ, মানে আমার... এবার একটু কৃত্রিম রাগ দেখিয়েই বললাম, ও খাবেন না তাই তো? তা তো বলে দিলেই হয়। ছাড়ুন, আমি বুঝে গেছি। আমি আর আপনাকে জোর করব না। বলেই দরজার দিকে এগোতে গেলাম। ও আমাকে আটকিয়ে বলল, না না, আমি তো খাবো না বলিনি, খাবো তো। আমি একবার মুচকি হাসলাম। আমি তো এটাই চেয়েছিলাম। তারপর বাটিটা ওর দিকে এগিয়ে বললাম, নিন তবে খান। ও একবার আমার দিকে তাকিয়ে আবার বাটির দিকে তাকিয়ে বলল, কি এটা? সেটা খেলেই বুঝতে পারবেন। ও আর কিছু না বলে একবার মিষ্টি হেসে এক চামচ তুলে মুখে পড়ল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। এরপর কি হবে সেটা দেখার জন্য। মনে মনে একটু খুশিও হচ্ছে এটা ভেবে যে এবার নিশ্চয়ই এরা আর এক মুহূর্ত দেরি না করে বিয়ে ভেঙে চলে যাবে। ওটা খাওয়ার পর খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর একবার আমার দিকে তাকিয়ে ঢোক গিলে গলায় হাত দিল। ও
বুঝতে পারছি কচুরলতি নিজের কাজ শুরু করে দিয়েছে। ও আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে বলল, তুমি এটা আমাকে কি খাওয়ালে মোনা? আমি কিছু বলার আগেই ও চোখ বন্ধ করে খাটের উপর গলাটা ধরে বসে পড়ল। এমন একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি। কচুরলতি খেলে গলা যে কুটকুট করবে এটা স্বাভাবিক, কিন্তু সেটা তো এত বেশি ভয়ানক হওয়ার কথা নয়। খানিকটা এগিয়ে ওর সামনে গিয়ে দেখলাম গলাটা বেশ খানিকটা ফুলে গেছে। এটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। এটা কি করে হলো? এতটা বেশি বাড়াবাড়ি তো হওয়ার কথা নয়। তবে কি কোনোদিন এসব খাইনি বলে এমনটা হয়েছে? কিন্তু এবার কি করব? আমি তো এরম কিছু করতে চাইনি। আমি তো শুধু ওকে এটা খাইয়ে একটু ভয় দেখিয়ে ভাগাতে চেয়েছিলাম, কিন্তু এমনটা হবে বুঝতেই পারিনি। আজ আমার খুব কষ্ট হচ্ছে, একটা অদ্ভুত কষ্ট। খুব কান্না পাচ্ছে ওকে এভাবে দেখে। আমি ওকে এভাবে দেখতে পারছি না, কিন্তু ওর কষ্ট দেখে আমার এমন হচ্ছে কেন? একটু চুপ করে থেকে বললাম, আপনার কি খুব কষ্ট হচ্ছে সৌমাল্যবাবু? ও কোনো উত্তর দিল না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এখন নিজের ওপরেই সবচেয়ে বেশি রাগ হচ্ছে। কেন যে এমন করলাম? আজ আমার জন্যই সৌমাল্যবাবুর এই অবস্থা। মাথায় কিছুই আসছে না কি করব। ছুটে গেলাম রান্নাঘরে। আজই খাওয়ার জন্য বেশ কয়েকটা তেঁতুল কুড়িয়ে এনেছিলাম। সেই তেঁতুল দিয়েই একটা শরবত তৈরি করে আবার সৌমাল্যবাবুর কাছে গেলাম। ওর দিকে শরবতটা বাড়িয়ে দিয়ে বললাম, এটা খেয়ে নিন সৌমাল্যবাবু, কমে যাবে। ও আমার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে আবার গলাটা ধরে বসে থাকলো। এমন করবেন না, বিশ্বাস করুন এটা খেলে কমে যাবে, না হলে এই কুটকুটটা যাবে না। এভাবে জেদ করবেন না, দয়া করে খেয়ে নিন। থাক, নিয়ে যাও, নিয়ে যাও এসব। আর প্লিজ তুমি এখান থেকে যাও, এখন যাও এখান থেকে। দয়া করে এটা খেয়ে নিন, আমি চলে যাচ্ছি, কিন্তু এটা না খেলে যে কমবে না। ও আর কিছু না বলে এক পলক আমার দিকে তাকিয়ে গ্লাসটা নিয়ে কিছুটা খেলো। আমিও আর কিছু না বলে ওখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে, ওনার ফোলাটা কি কমলো? উনি কি ঠিক আছেন? কিছুই তো বুঝতে পারছি না। পরের দিন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। আসলে রাত্রে ঠিক করে ঘুমিয়ে আসেনি, কি জানি ওই ভ্যাবলারামটা ঠিক আছে নাকি। ঘুম থেকে উঠেই ওর ঘরের দিকে পা বাড়ালাম। ঘরে উকিঝুঁকি মেরেও কোথাও ওকে দেখতে পেলাম না, তাই বাধ্য হয়ে মুখ গোমড়া করে চলে এলাম। এরপর দাদুর ঘরের সামনে দেখি দাদুর সাথে কথা বলছে। এত সকালে দাদুর সাথে কি বলতে পারে? বিয়েটা কি তবে সত্যি সত্যিই ভেঙে দিল? কথাটা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল, কিন্তু খারাপ হওয়ার কারণটা আমার অজানা। আমি তো এটাই চেয়েছিলাম, তবে যখন এটা হচ্ছে তখন আমার খারাপ লাগছে কেন? এসব ভাবতে ভাবতেই হাঁটছিলাম। হঠাৎ একটা আর্তনাদ শুনে সেদিকে ছুটে গেলাম। ও মা গো, মরে গেলাম গো। দেখলাম যে ওই ভ্যাবলারামটার মা উঠোনের কাছে পড়ে গেছে। ওনাকে ধরে তুলতে গেলাম। পড়ে গিয়ে পায়ে আর কোমরে বেশ চোট পেয়েছেন উনি। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ সৌমাল্যবাবু এসে আমার হাতটা ছাড়িয়ে দিল ওর মায়ের থেকে। তারপর রাগি রাগি চোখে আমার দিকে তাকালো। ওর এই চাউনির অর্থ বুঝলাম না। এভাবে কেন তাকাচ্ছে আমার দিকে? আজ তো আমি কিছুই করিনি। ওর মাকে ধীরে ধীরে ওঠালো। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললাম, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি? কোমরে একটু লেগেছে, কিন্তু ঠিক হয়ে যাবে। তুই? আপনি দাঁড়ান, আমি ঠান্ডা জল নিয়ে আসছি। খুব ব্যথা করছে কি? আমি তবে মালিশ। থাক, তোমার আর এত দরদ না দেখালেও চলবে। অনেক করেছ, আর দয়া করে কিচ্ছু করো না প্লিজ। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ওর মাও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ও থামিয়ে বলল, ছাড়ো মা, আমি জানি কে কি করেছে আর করেনি, আর কিভাবে তুমি পড়ে গেছো। কথাগুলো আমার দিকে তাকিয়ে বলল। তারপর আবার বলল, বেকার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলো ঘরে চলো মা, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, পেনটা কমে যাবে।
বলেই ওর মাকে নিয়ে চলে গেল। কি হলো এটা? তবে কি ও ভাবছে আমি ওর মাকে ফেলে দিয়েছি? কিন্তু আমি এমন কেন করব? আমি তো কারো ক্ষতি করতে চাইনি। এমনকি কাল ওই ঘটনাটাও তো ইচ্ছে করে করিনি। আমি বুঝতেই পারিনি এমন হতে পারে। ও কি তবে আমি ভুল বুঝলো? না না, আমাকে বলতেই হবে ওকে। কিন্তু ওর এমন আচরণে আমার এত খারাপ লাগছে কেন? সকাল থেকে বহুবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও প্রতিবারেই আমাকে এড়িয়ে গেছে। এমনকি আমার থেকে তাকায়নি পর্যন্ত। সারাদিনে একবারও কথা বলেনি। কিন্তু আমাকে যে করেই হোক ওর সাথে কথা বলতেই হবে। সন্ধেবেলা দাদুর কাছে শুনলাম কাল সকালে নাকি সবাই মিলে দুর্গা মন্দিরে পুজো দিতে যাওয়া হবে। ভাবলাম যে করেই হোক কাল ওই ভ্যাবলারামটাকে জানাতেই হবে যে আমি কিছু করিনি, আর আমাকে ক্ষমাও চাইতে হবে। পরের দিন সকাল সকাল স্নান সেরে মন্দিরের জন্য সবাই রওনা দিলাম। ভ্যাবলারামটার মা কোমর ব্যথার জন্য বাড়িতেই আছেন, যদিও ব্যথাটা একটু কমেছে। কাল রাতে ওই ভ্যাবলারামটা চলে যেতে আমি চুপি চুপি গিয়ে একবার মালিশও করে দিয়ে এসেছি। ভ্যাবলারামটার মা খুব ভালো, আমাকে কত ভালোবাসে। যেতে যেতে আমি বারবার ওই ভ্যাবলারামটার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারেই আমাকে এড়িয়ে যাচ্ছে। এবার আমার সত্যি খুব রাগ হচ্ছে। আরে বাবা, আমাকে একটা কথা বলার সুযোগটুকুও দিচ্ছেন না মহারাজ। এত কিসের রাগ? হ্যাঁ, পদ্মপুকুরের সামনে আসতেই আমি জোর করে ওর হাতটা টেনে ধরলাম। ও অবাক দৃষ্টিতে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ওভাবে তাকানোর কি হয়েছে? কখন থেকে কথা বলতে চাইছি, আপনি বলছেন না কেন? ও আবার হাত ছাড়িয়ে চলে যেতে যাবে, তার আগেই আমি বলে উঠলাম, আরে বাবা, আমার কথাটা তো শুনুন। আমি কালকে আপনার মাকে... আমি তোমার কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না মোহনা। প্রথমে ভাবতাম তুমি ছোট, তাই তোমার দুষ্টুমিগুলোকে আমি মেনে নিয়েছি। ভেবেছিলাম তুমি মজা করতে পারো, দুষ্টুমি করতে পারো, দোষীপনা করতে পারো, কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে কারোর ক্ষতি হয়। বাট আই ওয়াজ রং মোহনা। ইউ প্রুভড মি রং। সেদিন আমার সাথে সেটা যদিও বাদই দিলাম, কিন্তু তারপর কাল মাকে আমি জাস্ট ভাবতে পারছি না। আমি কখনো ভাবতেও পারিনি মোহনা যে তুমি এতটা হার্মফুল হতে পারো। বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। আজ ওর প্রত্যেকটা কথা আমার মনে কাঁটার মতো লাগছে। মামি তো প্রতিদিন আমাকে কত গালমন্দ করে, কই কোনোদিন তো মামির কথাগুলো তো খারাপ লাগেনি। তবে আজ কেন এত খারাপ লাগছে? আর ও তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। এসব ভাবতে ভাবতেই যে কখন পুকুরের একদম ধারে চলে এসেছি বুঝতে পারিনি। হঠাৎ পাটা পিছলিয়ে জলের মধ্যে পড়লাম। গ্রামের মেয়ে হলেও সাঁতার জানি না আমি। ছোটবেলা থেকেই জলে খুব ভয় আমার, তাই ভয়ে মুখ থেকে অজান্তে একটা চিৎকার বেরিয়ে এলো। আমার চিৎকার শুনে দেখলাম সৌমাল্যবাবু আমার দিকে ছুটে আসছেন। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান এলো দেখলাম নিজের ঘরে শুয়ে আছি, আর আমার চারপাশে সবাই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। কি এমন হলো যার জন্য সবার মুখগুলো এমন হয়ে আছে? ওই ভ্যাবলারামটাও কিছুটা দূরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখ মুখটা কেমন থমথমে, চোখটাও খানিকটা লাল। কি এমন হলো যে ও এমন চুপচাপ? এটা কি তবে ঝড় ওঠার আগের থমথমে পরিবেশ? আমার জ্ঞান ফিরেছে দেখে ও বাড়ির সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই একটু বাইরে যাও, আমি মোহনার সাথে একবার আগে কথা বলতে চাই। বাড়ির সবাইও এক এক করে বেরিয়ে গেল। দাদু একবার আমার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। সবাই যেতেই সৌমাল্যবাবু ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। কি কথা বলতে চাই ও আমার সামনে একটা চেয়ার টেনে বসলো। মুখটা প্রয়োজনের থেকে বেশি গম্ভীর করে রেখেছে। আমি উঠবার চেষ্টা করতে আমাকে ধরে একটা বালিশে হেলান দিয়ে বসালো। সৌমাল্যবাবু, আমি ওই দিন আপনার মাকে ফেলিনি, বিশ্বাস করুন। আমি এমনটা করতে পারি না। ও আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জানি মোহনা, মা আমাকে সব বলেছে। মা সেদিন উঠোনে পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। আই এম সরি। আমার না জেনে তোমাকে এইভাবে বলাটা উচিত হয়নি। আপনি দয়া করে ক্ষমা চাইবেন না, আপনার কোনো দোষ নেই।
আমি তো সত্যি অনেক কিছু করেছি, আপনার তো ভুল বোঝাটাই স্বাভাবিক। ও আমার কথায় কোনো উত্তর দিল না। একবার আমার দিকে তাকিয়ে আবার গম্ভীর মুখে বলল, তোমাকে একটা কথা বলার আছে মোহনা। আমি জানি তুমি এই বিয়েটা করতে চাও না, আর তাই জন্যই এমন কাজগুলো করেছো। তাই আমি ঠিক করেছি তোমার ইচ্ছের বিরুদ্ধে কি আমি তোমাকে বিয়ে করব না। আমি কোনোদিনও চাইনি মোহনা এই বিয়েটা করার জন্য তোমার মনের উপরে কোনো চাপ পড়ুক বা তোমার কোনো ক্ষতি হোক। তাই এটাই আমার ঠিক মনে হয়েছে। ভেবেছিলাম তুমি বুঝবে যে আমি, কিন্তু না। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এতদিন যেটা চেয়েছিলাম আজ তো সেটাই হচ্ছে। তবে কেন জানি খুশি হতে পারছি না। কেন মনে হচ্ছে আমার খুব কাছের কাউকে আমি হারিয়ে ফেলেছি। এত কষ্ট কেন হচ্ছে? নিজের অজান্তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও আবার বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মোহনা, কিন্তু কিন্তু হয়তো আমার জন্য তুমি কষ্ট পেয়েছো। কাল আমরা সবাই কলকাতা ফিরে যাব, আর হয়তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না, আর কোনোদিন তোমাকে বিরক্ত করবো না, কিন্তু তোমার এই দুষ্টুমিগুলোকে খুব মিস করব। তারপর খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। কথা বলতে বলতে গলাটা ধরে এসেছে ওর। আমারও খুব কান্না পাচ্ছে। তারপর আমার হাতটা টেনে নিজের দু হাতের মধ্যে নিয়ে বলল, পারলে এই দর্শীপনাগুলো একটু কমিও। এখন তো আমিও থাকবো না তোমার খেয়াল রাখতে। আমার মাথায় হাত রেখে ভাঙা ভাঙা গলায় বলল, ভালো থেকো। তারপর আর কিছু না বলেই ওখান থেকে এক ছুটে বেরিয়ে গেল। ও চলে যেতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। কেন কাঁদছি জানি না, শুধু জানি আমার খুব কষ্ট হচ্ছে। এরকম কষ্ট এর আগে কোনো দিনও হয়নি। কিন্তু কেন হচ্ছে আমার কষ্ট? ঘর থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও সৌমাল্যবাবুকে পেলাম না। উনি এই বিকেলবেলা গেলেন কোথায়? বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, তবুও তার দেখা পেলাম না। হঠাৎ মামি এসে আমার হাত ধরে টানতে টানতে দাদুর ঘরে নিয়ে এলো। কি ভাবছিসটা তুই? বিয়ে না করে সারা জীবন আমাদের হার মাস চালিয়ে খাবি? সারা জীবন তোর মামার ঘাড়ের ওপর বসে গিলবি বুঝি? দেখুন দেখুন আপনার স্বাদের নাতনির কাণ্ড দেখুন। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি বাড়িতে। আমি বলে রাখলাম, আমি এই বাড়িতে ওই অপয়া অলক্ষণে বদের হাড্ডি মেয়েটাকে থাকতে দেব না। জন্মের পরেই তো নিজের মাকে খেয়েছে, এবার আমার রক্ত চুষছে। না, এসব চলবে না, বলে দিলাম। বাক্সপাটরা গুটিয়ে নাতনিকে নিয়ে এখান থেকে বিদেয় হও বাপু। যত সব, যেমন বুড়ো তার তেমন নাতনি, দুটোই বজ্জাত। বলেই গজগজ করতে করতে চলে গেল মামি। আর আমি ওখানেই বসে বসে কাঁদতে শুরু করলাম। আজ অনবরত চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। দাদু এসে সামনে বসে আমার মাথায় হাত রাখলো। কি রে মা, কাঁদছিস কেন? আমার জন্য আজ তোমাকে মামির কাছে কত খারাপ কথা শুনতে হলো। সে তো তোর মামি রোজই দুবেলা আমাদের দাদু নাতনিকে গালমন্দ করে যায়। আজ না একটু বেশি করেছে, তাতে কি হয়েছে? তবে তোর চোখের জলের কারণ এটা তো নয়। কি হয়েছে রে দিদি ভাই? আমাকে বল, বল আমায়। আমি একটু ঘাবড়ে গেলাম। সত্যি তো, এই কান্নার কারণ মামির পাগলামি নয়। এই কান্নার কারণ যে আমি নিজেও জানি না। তাই বললাম, কি আবার হবে? দাদু আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমার কাছ থেকে লুকোতে পারবি? আমি এবার দাদুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। দাদু সস্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এবার বলতো আমার দিদি ভাই আজ কাঁদছে কেন? সৌমাল্যবাবু কোথায় দাদু? উনি কেন চলে যাচ্ছেন? ভালোবেসে ফেলেছিস সৌমকে না রে মা? দাদুর কথা শুনে দাদুকে ছেড়ে অবাক দৃষ্টিতে দাদুর দিকে তাকালাম। এটা কি বলছে দাদু? আমি সৌমাল্যবাবুকে ভালোবেসে ফেলেছি? সত্যিই কি তাই? বললাম, আমি ভালোবাসি?
না না, তা কি করে হবে? আমি তো পাগলি মেয়ে, ভালোবাসিস তাই এখনো বুঝলি না, কিন্তু আমি যে তোর মনের কথাটা বুঝে ফেলেছি রে দিদিভাই। কি করে? এই মাথার চুল তো এমনি এমনি সাদা হয়নি, তোর বয়সটা আমিও পেরিয়ে এসেছি। এই চোখের জল তো এমনি এমনি নয়, এই যে বিরহ বেদনার রে মা। জানিস মা, কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে চলে যাচ্ছিলেন তখন রাধারও খুব কষ্ট হয়েছিল, ঠিক যেমনটা ওর এখন হচ্ছে। কিন্তু সেদিন যেও রাধা তার প্রাণসখা কৃষ্ণকে আটকাতে পারেনি, কিন্তু তুই চাইলেই তোর কৃষ্ণকে আটকাতে পারিস। মানে? ভালোবাসা সবাই পায় না রে মা। তুই সত্যি খুব ভাগ্যবতী যে এত ভালোবাসার একজন মানুষকে পেয়েছিস। ও তো যেভাবে তোর খেয়াল রাখে, তোকে বোঝে, আগলে রাখে, তোকে ভালোবাসে, আর কেউ বাসবে না রে। আমি আমি হিরে চিনতে ভুল করিনি। সৌম্য সত্যি তোর জন্য একজন সঠিক মানুষ। দাদুর কথাগুলো আমার কানে ঢুকলেও মাথায় ঢুকছে না। আমি তখন নিজের চিন্তায় ব্যস্ত। কি বললো এটা দাদু? সৌমাল্যবাবু আমাকে ভালোবাসে? এই কথাটা ভাবতেই এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল। বললাম, ভালোবাসে মানে? সৌমাল্যবাবু আমায়? শোনো পাগলি মেয়ের কথা, ওরে যার জন্যে কেঁদে এতক্ষণ ঘর ভাসাচ্ছিলি সে যে তোর প্রেমে পাগল, সেটাও বুঝতে পারিসনি পাগলি। দাদুর কথায় বেশ লজ্জা পেয়ে গেলাম, কিন্তু তারপরই মনে পড়ল সৌমাল্যবাবু বলেছিল ওরা কালই চলে যাবে। ভাবতেই মনটা আবারও খারাপ হয়ে গেল। কিন্তু ওরা তো কাল চলে যাবে, আমি কি করে ওকে? অভিমান যখন তোর উপর করেছে তখন তা ভাঙানোর দায়িত্ব তো তোর। কিরে, পারবি না ওকে আটকাতে? পারবো দাদু। এতদিন তো আমার সৌমুকে ভাগাবার চেষ্টা করেছি, কিন্তু আজ আমি তাকে আটকাবো। আমার কথায় দাদুর মুখে হাসি ফুটে উঠল। আমি ছুটে দাদুর ঘর থেকে বেরিয়ে ওর ঘরে এলাম, কিন্তু কোথায় ও? সারা বাড়ি খুঁজলাম, কিন্তু পেলাম না। আশ্চর্য তো, সেই বিকেল থেকে ছেলেটা গেল কোথায়? মনে পড়লো সব জায়গায় দেখলেও ছাদটা তো দেখিনি। সিঁড়ি দিয়ে ছুটে ছাদে উঠলাম। উঠেই দেখি ঠিক ধরেছি, মহারাজ আমার উপর রাগ করে সেই তখন থেকে ছাদে এসে বসে আছে। ও ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর পিছনে এসে দাঁড়ালাম। সৌমাল্যবাবু, আমার ডাকে ওর পিছন ফিরে তাকালো। এক পলক আমার দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। আমি ওর সামনে দাঁড়িয়ে বললাম, আমাকে ক্ষমা করে দিন সৌমাল্যবাবু। আমি জানি আমি অনেক ভুল করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমারই বা কি দোষ বলুন তো? ছোটবেলায় মা আমাকে ছেড়ে আকাশের তারা হয়ে গেল। বাবা একবারের জন্যও আমাকে কোলে নেয়নি, এমনকি কোনোদিন আমার দিকে ফিরে তাকায়নি, জানেন? আর বাড়ির সবাই আমাকে অপয়া বলতো আমার জন্যই মা চলে গেছে। আমার যখন 8 বছর বয়স তখন দাদু আমাকে এখানে আনেন। মামা মামির প্রচন্ড আপত্তি থাকা সত্ত্বেও এখানেই রাখে দাদু আমায়। ছোটবেলায় যখন মামা মামি অমৃতাকে আদর করত, কোলে নিত, দেখতাম আমার খুব কষ্ট হতো, জানেন? মনে হতো আমারও যদি বাবা মা থাকতো। মামা অমৃতাকে অনেক খেলনা পুতুল এনে দিত, আমারও খুব ইচ্ছে হতো ওসব নিয়ে খেলতে, কিন্তু মামি আমাকে সেগুলোতে হাতও দিতে দিত না। ছোট থেকে সবসময় গাল মন্দ আর মার খেয়ে বড় হয়েছি। ভালোবাসাটা যে কি জিনিস সেটা আমি জানতামই না, তাই নিজের একটা দুনিয়া বানিয়ে নিলাম। দুষ্টিপনাগুলো করে কাউকে কষ্ট দিতে চাইনি, বরং নিজের আনন্দের ঠিকানা খুঁজতে চেয়েছি। সত্যি বলতে কি, এসব করে আমি খুব মজা পেতাম। হয়তো মামির অনেক মার খেতে হতো, কিন্তু ওগুলো আমার সয়ে গিয়েছিল। একটু বড় হতেই দেখলাম অমৃতাকে স্কুলে পড়তে যেতে। আমারও খুব ইচ্ছে হতো স্কুলে পড়াশোনা করতে, কিন্তু আমাকে কে স্কুলে নিয়ে যাবে? বলতে বলতেই আমার চোখে জল চলে এলো। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার বললাম, ছোট থেকে শুধু একটা মানুষের কাছেই ভালোবাসা পেয়েছি, সেটা আমার দাদু। আমি যে কোনো মতেই দাদুকে হারাতে চাইনি। আমার যে বড় ভয় হতো
যদি আমি চলে যাই তবে দাদুর কি হবে? তাই তো বিয়ে করতে চাইনি। কিন্তু আপনাদের সাথে দেখা হওয়ার পর আমি নিজের ভুল বুঝেছি। আপনারা সবাই খুব ভালো সৌমাল্য বাবু, কিন্তু আমি বোধহয় খুব বাজে, পচা, খারাপ মেয়ে, তাই তো কেউ ভালোবাসে না। আমি একদম ভালো নই। আমি বলতে বলতে আমি কেঁদে ফেলেছি। এভাবে কেঁদে কেঁদে কথা বলার জন্য আর কথা বলতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। আবার কিছু বলতে যাব তার আগেই ও হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরল। ওর এমন আচরণে অবাক হলেও কেন জানি না আমার আজ বাধা দিতে মন চাইছে না। মনে হচ্ছে এটাই বোধহয় আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমার কান্নাটা হুপানিতে পরিণত হয়েছে। ও আমার মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছে। মোনা, প্লিজ মোনা, কেঁদো না। লুক এট মি, তাকাও আমার দিকে। ওকে ওকে, সরি সরি। এই পাগলি, আর কত কাঁদবে? হ্যাঁ, একবার তাকাও আমার দিকে। ওর কথা শুনে আমি ছলছল চোখে ওর দিকে তাকালাম। ও আমার হাত দুটো ধরে বলল, আর কত কাঁদবে? প্লিজ প্লিজ চুপ করো। হয়েছে তো বাবু, প্লিজ আর কেঁদো না। তোমার কান্নাটা যে আমি সহ্য করতে পারছি না। ওর কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মুখে বললাম, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? আমি তোমার উপর রাগ করে থাকিনি মোনা। হ্যাঁ, একটু অভিমান হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুমি কোনো অন্যায় করনি। হয়তো তোমার জায়গায় থাকলে আমিও এমনটাই করতাম। হয়তো এগুলো মেনে নিতেই পারতাম না। তারপর আমার দিকে তাকিয়ে আবার একবার মিষ্টি হেসে বলল, আমি তো ভাবতেই পারছি না এই বাচ্চা মেয়েটা এতটা স্ট্রং। এইটুকু একটা জীবনে থেকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি মোনা, কোনো ভুল করিনি। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। আমার এভাবে তাকানো দেখে ও বলল, জানো মোনা, তোমাকে প্রথম আমি কবে দেখেছিলাম? কেন? আমাদের বাড়িতে? আমি তোমাকে এর আগেও দেখেছি, সেটাও অবশ্য এই বাড়িতেই। আমি একবার অনেক বছর আগে দাদুর সাথে এখানে এসেছিলাম। বাড়িতে ঢোকার সময় দেখি একটা মিষ্টি দেখতে বাচ্চা মেয়ে উঠোনে সিঁড়িতে বসে কাঁচা আম খাচ্ছে। জানি না কি করে, কিন্তু সেদিন এক অদ্ভুত মায়া জড়িয়ে গিয়েছিলাম। তুমি হয়তো সেদিন আমাকে দেখতেও পাওনি। তবে কি আপনি জানতেন যে আমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে? না, তখন জানতাম না। দাদুর কাছে মাঝে মধ্যেই তোমার খবর নিতাম, তোমার দোষীপনার গল্প শুনতাম। খুব হাসি পেত এটা ভেবে যে এই বাচ্চা মেয়েটা এত দুষ্টু। তারপর দাদুর কাছে আমাদের বিয়ের কথা শুনলাম। খুব খুশি হয়েছিলাম সেদিন, কারণ আমি যে মনের অজান্তেই দুষ্ট মিষ্টি মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম যে সে শুধু দুষ্টুই নয়, সাথে প্রচন্ড দোষী আর মাথাটা শয়তানি বুদ্ধিতে ঠাসা। সিরিয়াসলি মোহনা, শেষ পর্যন্ত ব্যাং। হ্যাঁ, বলেই ও হাসিতে ফেটে পড়ল। আমিও হেসে ফেলেছি। তারপর ও হাসি থামিয়ে আমার হাত দুটো ধরে বলল, তোমার ছোটবেলাটা আমি ফিরিয়ে দিতে পারবো না মোহনা, কিন্তু তোমাকে একটা সুন্দর পরিবার দিতে পারি। তোমার কষ্টটা কমাতে পারবো কিনা সেটা আমি জানি না, কিন্তু সারা জীবন তোমার হাসির কারণ হতে চেষ্টা করব যাতে আর কোনোদিন তোমার চোখ থেকে জল না পড়ে। তোমার ভালোবাসার অভাবটা পূরণ করতে পারবো কিনা জানি না, কিন্তু সারা জীবন তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবো মোহনা। ওর কথা শুনে আবার আমার চোখ দুটো জলে ভরে গেল। এত ভালোবাসাও আমার কপালে ছিল। আমাকে কাঁদতে দেখে ও বলল, এই মোনা, এই পাগলি মেয়ে একটা, এখনো কাঁদছো কেন? আচ্ছা শোনো, তুমি পড়াশোনা করতে চাইছিলে না? আমি নিজে তোমার পড়াশোনার ব্যবস্থা করব, আর তোমার দাদু আমাদের সাথে থাকবেন। আমি নিজে ওনাকে রাজি করাবো। কি ম্যাডাম, এবার খুশি তো? ওর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আনন্দে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ওর হাতটা ধরে বললাম, আপনি খুব 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 ভালো সৌমাল্য বাবু। তা আমি জানি, কিন্তু তাতে কি হবে বলো? তুমি তো আর আমায় বিয়ে করবে না। আচ্ছা বলছি,
তোমার কোনো বান্ধবী নেই? মানে লক্ষ্মী, সরস্বতী, যে কেউ হলেই চলবে। আসলে কি বলতো, সারা জীবন তো আর বিয়ে না করে সন্ন্যাস নিতে পারবো না। তাই যদি কাউকে... ওর কথা শেষ হতে না দিয়েই রাগে মুখ ফুলিয়ে বললাম, গিয়ে দেখুন না, ওর আর আপনার দুজনের মাথাতেই বিচুটি পাতার রস ঢেলে দেব। আমার কথা শুনে ও হো হো করে হেসে উঠল। তবে কি সত্যিই সন্ন্যাস নিতে হবে? মানে তুমিও তো আমাকে বিয়ে করবে বললে না? করবো না সেটাও তো বলিনি। ও আমার দিকে দুষ্টু হেসে তাকিয়ে বলল, তাই বুঝি? আমি মাথা নিচু করে মুচকি হাসলাম। এবার ও বলল, একটা কথা বলি মনা, বিয়ের পর যত খুশি দুষ্টুমি করো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু প্লিজ আমার জন্য কিছু রান্না করলে সেটা যেন কুটকুটে ফ্লেভার না হয়। বাপরে, সত্যি বুঝে গিয়েছিলাম সেদিন তোমার বিচুটি নামটা সার্থক। ও আমার হাসি মুখটার দিকেই তাকিয়ে আছে, তাই একটু মজা করেই বললাম, আপনি এভাবে ভ্যাবলার মতো আমার দিকে তাকিয়েছেন কেন? এই জন্যই তো আমি আপনাকে ভ্যাবলারাম বলি। হোয়াট? ওয়েট ওয়েট ওয়েট, হোয়াট? ভ্যাবলারাম? কিন্তু কেন? বারে, প্রথম দিনই এমন ভ্যাবলার মতো তাকিয়ে থাকলে আর কি বলবো শুনি? সিরিয়াসলি মনা, নিজের হবু বউয়ের দিকে তাকিয়েছিলাম বলে ভ্যাবলারাম? তা নয় তো কি। ও মুখ কুচকে বিড়বিড় করে বলল, কি কপাল তো সোম, যেখানে তোকে দেখে মেয়েরা ক্রাশ খায় সেখানে থেকে বিয়ে করতে এসেছিস, সে শুধু তোকে তাকানোর জন্য বলে কিনা ভ্যাবলারাম? ওর কথা সবই শুনতে পেয়েছি, খুব হাসি পাচ্ছে। তবু বললাম, কিছু বললেন? ও একটু জোর করে হেসে বলল, কই কিছু না তো, বললাম নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওর কথায় এবার আর হাসি চাপতে পারলাম না, জোরে হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে ও হেসে ফেলেছে। আকাশের চাঁদটাও আজ একটু বেশি উজ্জ্বল লাগছে। হয়তো সেও খুশি হয়েছে আমাদের খুশিতে।